পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মধ্যে মধ্যে সেই পানি পাড় ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপলি নূপুর জোড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে দ আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টিয়ের জার। একটা বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবল টি অনেক ফেমাস, টেস্টেড। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা শিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারি কে চা খায় ভাবছে অরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অথমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো স্যার হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্লান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তামুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্র্যাজুয়েট। ইন্টারমিডিয়েট পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলেও বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর ওপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস। আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না। শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করলো অনু। তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানি চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না। ব্যাস এইটুকুই? প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তীর্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারংবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে আস্তে করে জবাব দিল। ব্যাস এটুকুই। অনুর এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ে স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা নেই ওর। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে সেটাও চায় ও, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিছু না। ও শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো।
তৎক্ষণাৎ উপর নিচে মাথা তুলিয়ে অনুকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিশা। অরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছুর ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজোর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালে। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দেবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্রমেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে, কৃতিক আদৌ জানে তো যে ও এলিসার বার্থডে পার্টিতে আছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক রেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফিরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিশই জানে না অরু। কেউ নেই দেখে ওরও একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও অরুকে নিতে এসেছে। অতম নাকি এলিসার জন্য ছোট্টখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে অরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখি পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নয় অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখে তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পারলো না। পড়বে পড়বে, আর একটু বড় হও, ঠিক পড়বে। তখন কৃতিকে নিজের বোনকে পাহারা দেবার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। কথা বাদ দাও, যেকে সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। অরু বুঝল কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমার ওই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ের অভাব ছিল? অরু চকিতে পেছনে ঘুরে শুধালো, মানে? তুমি পোকার প্লেয়ার মানে বুঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গেলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম অরু। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পোকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পোকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষায় করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ড বেড়ে যায়। অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না অরু।
স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হলরুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিচ্ছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলো কারোরই মুখ দেখে চেনার জন্যে না। এই মুহূর্তে অরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নি দৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না অরু, কথা বল। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? কৃতিকের আকস্মিক ধমকে অরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় ছোট্ট দুটি যেন জ্বলন্ত করছে। অরু ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কে আছে? আর সব ব্যাপারেই কেন কৃতিককে জানাতে হবে? কি হয় কৃতিক ওর? এইরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের উপর খুব বিরক্ত হলো অরু। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করে মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। অরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। অরু চুপ রইল এবারও, কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছড়ল এলিসা। কি করছিস জেগে? কৃতিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিসনি এলিজা। তুই ভালো করে জানিস আজকে পার্টির পেছনে আবার অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। হোয়াই? এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, ওর সাথে নয়। তাছাড়া কিছু হবে তা শিওর না, তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে কেন ভাবতে পারিস না? আমি সবচেয়ে বড় কথা, আর সবচেয়ে বড় কথা ওর ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এইভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিসা কিংবা অরু কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেল। দু হাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃতিক বলল, সাবধানে এলিজা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে, কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময়ই অরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজনও। আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়। অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ অরুতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্যও যদি অরু চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ অরু ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবু চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্ন বসে বসে এইসব ভাবছিল, তখনই বল ডান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল ডান্স খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপত কপতিদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু অরু কীভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার ওপর বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে, তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নইয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো, লেটস হ্যাভ এ ড্যান্স। অরু না করতে চাইলো, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ।
সবার সামনে না করে দিলে সবাই ওকেই আনস্মার্ট ভাববে। তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেই হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ঈগলের মতো ছোঁ মেরে নিজের হাতে নিয়ে এলো কৃতিক। সায়রকে ইচ্ছে করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো অরুর সামনে। একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছুই ঠাহর করতে পারল না অরু। শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয়, কৃতিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুসরত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। অরুর দিকে এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমরে। অন্য হাতে ঢুকিয়ে দিল অরুর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরুও দেখতে পেল না কৃতিকের আগুন ঝরা চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের 2টো লাইন বাজছিল। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা। ওরা দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল 2টো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে ওরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস অরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। অরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কৃতিকের চোখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করেই নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু 2 হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলেই চান কৃতিক? কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। অরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে অরুর গাঢ় নীল জর্জের শাড়িতে লাগানো ব্রোচটা খুলে দিল একটানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। অরু সেই কখন থেকেই কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? অরু পড়তে পারল না, উল্টে হুট করেই মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরের বেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদমাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতি উতি উঠছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কী করেছে, কী বলেছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর। ও তো কৃতিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে, ভেবে পায় না অরু। অরু, কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতেই সিটিয়ে আছে
আঁচল শরীরটা, চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল ও? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছি ছি। কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। অরু এক ঝলক কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগা খিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লজমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস চেরি ব্লজমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লজম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারদের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লজমের ভারে কেমন নুইয়ে পড়েছে গাছ দুটো। আরও এক ঝলক গেটের দুপাশে ব্লজম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিকের দিকে। এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকেই তাকিয়ে আছে সে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এইভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক। আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জ, একটা না একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ডাকাত করে শুকনো ঢোক গিলল আরও সুধায়, ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওভাবে বল নাচ। শাট আপ। কৃতিকের ধমকে অরুর কথা মাঝপথেই আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই যা মুখে আসে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে অরুর মুখ কাঁচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না, জানেন? কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতে কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখনো আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না। অরু নিজ ভ্রু কুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তিকর ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না। তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিচ্ছু হবে না, সরুন তো আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার। তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতে অরুর কথা মাঝপথেই আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে।
কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথার ওপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারিনি ও অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গড়ছে ওঠা অগ্নিস্ফুলিঙ্গতে শীতল জলের ছাঁট দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গলাটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বোলাতে বোলাতে বিরক্ত সুরে অস্ফুটে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছের মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতঃপর নিজ পকেটে 2 হাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আর অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে, আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করলো না, বরং মনে মনে বলল, এ জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলেও আপনাকেও 2 হাতে তুলে গেটের বাইরে ফেলে রাখার ক্ষমতা রাখি আমি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের ওপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সেই ক্ষমতা নিশ্চয়ই দেখাবো জান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কী করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা, কারণ আর যাই হোক অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে এদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো, পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর, আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে অরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানিক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকা বাঁকা মেঠো পথ, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতি মনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরল মনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই অরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল, তারপর কৃতিকের মাঝেই যেন অন্য কেউ হানা দিল। একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল অরু। আর তারপর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে অরু। জ্বরে পড়তে পড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই অরুর বুক চিরে বেরিয়ে এলো একটা
চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য আরও কমফোর্টার মুড়ি দিয়েই উঠে বসল। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করল এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর করে কাঁপছে ওর। অরো এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতঃপর সাহস জুগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞেস করলো, যে কে অরু কোথায়? সকালেই ভার্সিটিতে গেল। মিনমিনি জবাব দেয় অরু। অরুকে ভারী কমফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম। সারাটা ক্ষণই মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এইভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। অরু হাসার চেষ্টা করে বলল, আমি বন্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলল। কি আটকে রেখেছিল তোমায়? এলিসার প্রশ্নে অরুর মুখটা মাংসটে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইলো না। এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগে ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যাওয়াতে অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘরে এটা ওটা তো প্রশ্নর মোটেও উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না অরু। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটেই বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ের খোঁজ করছেন কেন? তাও বাড়ি বয়সে ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতে সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3টা পাঞ্চ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল। আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনেই আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকে বেরোবে একটা বাক্য, হাউ ম্যানলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জার। তাই ওর এইসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে যেই কে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা ধাপ ধাপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছি? কৃতিকের দায় সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথরিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়ার জন্য, ছাড়া কোনো উপায়ই নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে। এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের ওপর সচুরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করি। যাই হোক, সেটা ভালো কাজ কিংবা খারাপ, তাই বলে এতটা জঘন্য কাজ। তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুলের কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইম্যাজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছেও ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায়
মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পড়তে পড়তে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাতে কিছুই মাথায় ঢুকছে না আমার। জেকে প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্য স্রেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘোরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে, এলিসা চোখ ছোট ছোট করে কৃতিকের তাকে ইশারা করে বলে, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভ্রু কুঁচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন, টেনে টুনে নিয়ে যান তো। সেই কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেটের কাছে। কৃতিক ঠাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সেই দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝে কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দী অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যেই ছিল না, অজান্তেই আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলক ধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃতিক। ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবু কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়ে এলিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগুচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না, ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবে দেখছিল ফ্লোরে অগোছলো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কি রে, আটকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো অরু, কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি, মানে খবরদার এটা যাতে জেকের কান অব্দি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি ফার্ট লন্ডভন্ড করে দিতেও এক সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে বলে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও তো স্টেপ সিস্টার হয় জেকের। সায়র ওকে মাঝ পথেই থামিয়ে দিল। দেয়ালেরও কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজেও চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমনভাবে দেখায় যেন হি ডিড নট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ এ লেম ওয়ার্ডের থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথায় হেসে উড়িয়ে দিয়ে বলল,
আজ বোধহয় তুই একটু বেশিই খেয়ে ফেলেছিস শায়ের। কৃতিক হাঁটুর বয়সে একটা মেয়ের প্রতি অবসেসড, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দাকুড়া সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হাহা। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলেও একটা কথা ছিল, কৃতিকের মতন পার্সোনালিটিতে কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপসিস্টারের প্রতি অবসেসড। ভেরি নাইস জোক। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গেলে সায়র শুধালো, আজকে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আস্তে আস্তে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে, তাইও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু করতালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটাই ফ্যাকাশে ছাপ স্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগুছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসাড় শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম, আর এসে দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতেই রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে, কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11-র ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের একের সোডিয়ামের নিয়ন আলো পিছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রাঙা মার্সিডিজটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়, তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সেই স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসলো কালপ্রিটের আসল চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চাপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রজেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক, কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে
তখনও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটোখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝমঝম আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথে রয়, সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলই কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন?